আচ্ছা, তাহলে এটা বলছিলাম তো ডাক্টিলিটি বিটেলনেস। এবার গ্রাফের ব্যাপারে যেহেতু বললাম, গ্রাফের ব্যাপারে আরেকটা ছোট্ট কথা বলে দিই। সেটা হচ্ছে, যেহেতু গ্রাফটা আমি আবার পরে আবার এলাবোরেটলি এক্সপ্লেন করব, আমি পরে আবার এক্সপ্লেন করবো এই স্ট্রেস স্ট্রেন, বা এটাকে বলা হয় স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ মাইল্ড স্টিল। এই স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ মাইল্ড স্টিল, এখান থেকেই আমাদের এই স্ট্রেস স্ট্রেন কার্ভের বিহেভিয়ারটা এসছে। হাউ উই ক্যান ডিফারেন্সিয়েট, অর্থাৎ হাউ উই ক্যান ডিফারেন্সিয়েট বা হাউ উই ক্যান সে দ্যাট which material is brittle, which material is ductile। তো এই স্ট্রেস স্ট্রেন কার্ভ থেকে স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ মাইল্ড স্টিল, স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ মাইল্ড স্টিল, এখান থেকে কিন্তু আমাদের কনসেপ্টটা এসছে। ঠিক আছে, আরো যদি ডিটেলসে একটু যাই, ডিটেলসে পরে যাব। আরেকটা এর অ্যাডিশনাল অ্যাডিশনাল ইনফরমেশন, ভেরি ইম্পর্টেন্ট অ্যাডিশনাল ইনফরমেশন। এই সব কটা পয়েন্ট যে কটা লেখাচ্ছি, সব কটাই কিন্তু অ্যাজ এন এমসিকিউ কিন্তু আসবে। ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশন কি না, এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভ করছি, স্ট্রেস ইন ওয়াই ডিরেকশন বা ওয়াই অ্যাক্সিস, স্ট্রেন ইন এক্স অ্যাক্সিস। এই যে গ্রাফটা হলো, প্রথমে ফ্ল্যাট, এই তাহলে এই যে পয়েন্টটা, দ্য পয়েন্ট যতটা আমাদের লিনিয়ার থাকছে, এই পয়েন্টটাকে বলা হয় ইল্ড স্ট্রেস সিগমা বাই। এই পয়েন্টটা, যেই পয়েন্টটা যে এটাকে বলে ইল্ড স্ট্রেস, ইল্ড স্ট্রেস, ইল্ড স্ট্রেস বা ইল্ড স্ট্রেন্থ, ইল্ড স্ট্রেস অর ইল্ড স্ট্রেন্থ। ঠিক আছে, এবার কি করে বুঝবো? ধরো আমাদের লেখা আছে, আমরা স্টিল ইউজ করছি Fe415, বা ধরো Fe500, আমরা টিএমটি বার ইউজ করি কংক্রিটে। তাহলে এই যে Fe415 or Fe500, তাহলে এই ইল্ড স্ট্রেসটা হচ্ছে 415 মেগাপ্যাসকাল এমপিএ, বা আমরা বলতে পারি 415 নিউটন পার মিলিমিটার স্কয়ার। উই ক্যান সে এই ইল্ড স্ট্রেস সিগমা বাই, যতটা আমাদের লিনিয়ার বা ইলাস্টিক, এই লিনিয়ার পোর্শন যেখানে শেষ হচ্ছে, এই লিনিয়ার পোর্শন যেখানে শেষ হচ্ছে, সেখানে আমরা বলবো সিগমা বাই, দ্যাট ইজ ইল্ড স্ট্রেস অর ইল্ড স্ট্রেন্থ। and this point, the point corresponding to ultimate point, এই যে আগের স্লাইডে যাও, এই আলটিমেট পয়েন্ট বলেছি, আলটিমেট পয়েন্ট। তাহলে স্ট্রেস করেসপন্ডিং টু আলটিমেট পয়েন্ট একে বলা হয় সিগমা ইউ। সিগমা ইউ হচ্ছে আলটিমেট পয়েন্ট। আলটিমেট স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ পয়েন্ট বা আলটিমেট স্ট্রেংথ। So obviously from the graph it is evident, এটা বোঝা যাচ্ছে, it is evident that ultimate stress is always greater than yield stress, ultimate stress is always greater than yield stress, এটা একদম সত্যি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো আর একটা ব্যাপার, এই যে লিনিয়ার পোর্শনটা, যতটা আমার আমার যতটা এই যে দ্য গ্রাফ, এই পোর্শনটা যেটা আমার লিনিয়ার পোর্শন, the area under this curve is known as strain, area under this curve যতটা শেড করা আছে, এরিয়া আন্ডার দিস কার্ভ, তাকে বলা হয় স্ট্রেন এনার্জি, স্ট্রেন এনার্জি। It is the energy absorbed by the body, strain energy is the energy absorbed by the body। কতটা এরিয়া না, যতটা আমার till the curve is linear, কতটা till the curve is linear, মানে linear straight line, till the curve is linear straight line,
পুরোটা কিন্তু নয়। যতটা লিনিয়ার স্ট্রেট লাইন আছে এই পার্টটাকে বলা হয় ইলাস্টিক পার্ট, ইলাস্টিক পোর্শন। এই পোর্শনটাকে বলা হয়, আমি পরে আরো এক্সপ্লেন করবো, এখন বলে দিচ্ছি, এই পার্টটাকে বলা হয় ইলাস্টিক পোর্শন। তাহলে এই যতটা আমার এই যে লিনিয়ার কার্ভ গেছে, আমি যদি পারপেন্ডিকুলার টানি তাহলে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে স্ট্রেন এরিয়া ইজ নাথিং বাট এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আমি একটা ড্র করছি ও এ বি। So strain area is nothing but the area of the triangle OAB. Triangle area কত হয়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানে হাফ ইন্টু বেস কোনটা? বেস হচ্ছে স্ট্রেন আর স্ট্রেস হচ্ছে সিগমা, দ্যাট ইজ সিগমা বাই। তাহলে এই কার্ভ থেকে আমরা আরেকটা জিনিস বার করতে পারি, ফ্রম দিস কার্ভ, সরি, from the stress strain curve, from the stress strain curve আমরা কি বলতে পারি? Strain energy we can find out. Strain energy is nothing but the energy absorbed by the body. যে কোনো বডির ওপরে, একটা ধরো একটা বডির ওপরে তুমি হাতুড়ি মারছো, ঠিক আছে? তো অবভিয়াসলি পুরো বডি যে ফোর্সটা, হাতুড়িটা ফোর্স যেটা বডির উপর পড়ছে, সেই ফোর্সটা কিছুটা কাজে লাগছে বডিটাকে ডিফর্ম করার জন্য বা শেপটাকে চেঞ্জ করার জন্য, আর কিছুটা কাজে লাগছে বডিটা অ্যাবজর্ব করে নিচ্ছে। তোমার গায়ের ওপর কেউ যদি চাটি মারে, তোমার চাটিটা পুরো গায়ের ওপর অ্যাবজর্ব করবে, তাহলে সেই অ্যাবজর্পশন বডিটা বলা হচ্ছে স্ট্রেন এনার্জি। বোঝা গেছে? এনার্জি অ্যাবজর্ব বাই দ্য বডি। প্রত্যেকটা ছোট ছোট জায়গাতে কিন্তু আমাদের কোশ্চেন এমসিকিউ দেয়। অ্যাবজর্ব বাই দ্য বডি, আমার পিপিটিতে লেখা নেই বলে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? স্ট্রেন এনার্জি ইজ এনার্জি অ্যাবজর্ব বাই দ্য বডি। তাহলে এই ফর্মুলাটা কিভাবে লিখি আমরা? ইউ, ক্যাপিটাল ইউ হচ্ছে নাথিং বাট স্ট্রেস ইন্টু স্ট্রেন, হাফ ইন্টু ইল স্ট্রেস ইন্টু স্ট্রেন, তাকে বলা হচ্ছে স্ট্রেন এনার্জি। ঠিক আছে? এই স্ট্রেস স্ট্রেন কার্ভ থেকে কিন্তু আমরা এই গ্রাফটা পাচ্ছি। তাহলে based on stress strain energy, ductile materials, the material with strain energy less, materials less than materials with, sorry, materials with strain energy, materials with strain energy less than 5%. এটাও আরেকটা এমসিকিউ কোশ্চেন। Materials with strain energy less than 5% at fracture point. Fracture point মানে হচ্ছে ব্রেকিং পয়েন্ট, সিম্পল। Materials with strain energy less than 5% at fracture point, তাকে বলবো ব্রিটেল, তাকে বলবো ব্রিটেল। আর মেটেরিয়ালস আর অপোজিটটা হচ্ছে ডাকটাইল, অপোজিটটা হচ্ছে ডাকটাইল। ওকে, তাহলে মেটেরিয়ালস উইথ স্ট্রেন এনার্জি লেস দেন 5% তাকে বলবো ব্রিটেল, আর তার থেকে বেশি হচ্ছে ডাকটাইল। তার মানে এই যে স্ট্রেন ভ্যালুটা, এই স্ট্রেন ভ্যালুটা 5%, লেস দেন 5% মানে লেস দেন 5/100 কত হয়? 0.05, তাহলে 0.05 তাকে বলবো ব্রিটেল। So therefore we can say strain less than 0.05, কারণ স্ট্রেন আমরা ফ্র্যাকশন বা ডেসিমাল পার্সেন্টেজ ডিমার্কেট করি,
বা ডেসিমালে ডিমার্কেট করি। লেস দেন 0.05 তাকে বলবো ব্রিটেল, আর যার স্ট্রেন ভ্যালু, সরি স্ট্রেন এনার্জি, ঠিক আছে, তাকে বলবো ডাক্টাইল। এটা আর একটা হচ্ছে আমাদের ডেফিনেশন, ঠিক আছে। ডেফিনেশন মানে একটা হচ্ছে আমাদের প্রপার্টি অফ ডাকটাইল অ্যান্ড ব্রিটেল। বোঝা গেছে? তাহলে এই ছোট্ট কনসেপ্টটা থেকে, এই ছোট্ট প্রপার্টিটা থেকে, ডাকটিলিটি আর ব্রিটেলনেস এর থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি। আর ডাকটাইল টেস্ট কিভাবে করি আমরা, এটা আমরা বার করি টেস্ট, তার জন্য এটা হলো ইউটিএম টেস্ট, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, ইউটিএম টেস্ট থেকে আমরা বার করি টু ফাইন্ড আউট দ্য ডাকটিলিটি অর ব্রিটেলনেস। নেক্সট হচ্ছে ম্যালিবিলিটি। আগে হার্ডনেসটা করিয়ে দিই। হার্ডনেস, হার্ডনেস হচ্ছে ডিউ টু মেটেরিয়াল, দেখো আমরা পড়তে পারছি, এখানে পড়া যাচ্ছে, a material ability to withstand friction, essentially abrasion resistance, is known as hardness। অর্থাৎ যে কোনো বডির উপরে এমন একটা ফোর্স পড়ছে যেটা ফ্রিকশন কাজ করছে, and a material's ability to withstand friction, essentially abrasion resistance, বা the property which enables a material to resist scratching and surface abrasion, তাকে বলা হচ্ছে হার্ডনেস। Hardness is a resistance of a material to penetration of another harder body which does not receive a permanent set, তাকেও বলা হচ্ছে হার্ডনেস। Hardness means it is not a tensile force, not a compressive force, but it is a property which for surface scratching, property which enables the material, property which enables the material, property which enables the material to resist surface scratching, মানে সারফেস স্ক্র্যাচ করা বা ইন্ডেন্টেশন। Material to, property which enables the material to resist surface scratching বা wear, WEAR, property which enables the material to surface scratching or indentation, indentation মানে কোনো গর্ত করে দেওয়া, যেমন চাঁদের মাটিতে আমরা গর্ত করি, সেটা হচ্ছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন মানে গর্ত করা। প্রপার্টি which enables the material to resist the surface scratching বা ইন্ডেন্টেশন, তাকে বলা হচ্ছে হার্ডনেস। ঠিক আছে, হার্ডনেসের দু রকমের আমাদের টেস্ট হয়, সেখান থেকে কিন্তু বেশ কোশ্চেন দেয়। একটা হচ্ছে যদি আমাদের হার্ডনেস টেস্ট থেকে জাস্ট নামগুলোতে কোশ্চেন দেয়। হার্ডনেস টেস্টে দুটো হয়, একটা হলো সারফেস স্ক্র্যাচ হার্ডনেস আর ইন্ডেন্টেশন হার্ডনেস। স্ক্র্যাচ হার্ডনেস আর একটা হলো স্ক্র্যাচ হার্ডনেস অ্যান্ড ইন্ডেন্টেশন or abrasion hardness, indentation or abrasion hardness, indentation or abrasion hardness, তাকে বলা হচ্ছে হার্ডনেস। ঠিক আছে, তাহলে স্ক্র্যাচ হার্ডনেস এর মধ্যে একটাই আমাদের টেস্ট আছে, যেটা তোমাদের আমি রক্সে পড়িয়েছিলাম। যদি একটু মনে করো, রক্সে বা স্টোনসে আমরা একটা হার্ডনেস পড়েছিলাম, মোরস টেস্ট, MOH, খালি MOH অ্যাপোস্ট্রফি S, মোরস, নট মোর সার্কেল, মোর নয়,
MOH মোস্ট টেস্ট, এটা আমরা স্টোনস ইউজ করেছিলাম, স্টোন বা রক। আর ইন্ডেন্টেশনের ক্ষেত্রে অনেকগুলো ফেমাস টেস্ট আছে, যেমন ব্রিনেল, রকওয়েল। ব্রিনেল টেস্ট, রকওয়েল টেস্ট, ব্রিনেল, রকওয়েল, ভিকার and Hoop, KNOOP. Brinell test, Rockwell test, Vickers test and Hoop test, they are all hardness test. ঠিক আছে? তাহলে হার্ডনেস টেস্ট হচ্ছে সারফেস ইন্ডেন্টেশন বা সারফেস কাচিংটাকে যে আটকায় তাকে বলা হচ্ছে হার্ডনেস টেস্ট। ঠিক আছে? আচ্ছা, হার্ডনেসের পর এটা হলো হার্ডনেস। এমন কিছু হার্ডনেসের আর এক্সট্রা কিছু নেই। এটা হচ্ছে আমাদের, তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে রকওয়েল হার্ডনেস টেস্ট, ব্রিনেল হার্ডনেস টেস্ট, এখানে আমরা একটা তো হলো হার্ডনেস টেস্ট সারফেস স্ক্র্যাচিং, সারফেসে স্ক্র্যাচ করলাম। আর একটা হয় ইন্ডেন্টেশন, মানে ঢুকে গেল, তাকে বলা হয় ইন্ডেন্টেশন। ঠিক আছে? তারপর হচ্ছে ম্যালিবিলিটি। ম্যালিবিলিটি আমরা সবাই জানি যে, যেমন আমরা আয়রনের শিট দেখি, টিনের শিট দেখি, অ্যালুমিনিয়ামের শিট দেখি, তাহলে property of a material due to which it can be sprayed into sheets. It can be sprayed or sheets can be formed. ঠিক আছে? Property of material which can be turned into sheets. A material can be malleable but not ductile. অর্থাৎ সব ডাক্টাইল মেটেরিয়াল কিন্তু malleable হয় না। Okay? The property of a material which can be turned into sheets, but it can undergo great change in size without rupture under compressive stress. Malleability enables the material undergoes a great change in size. Material undergoes a great change in size without rupture under compressive stress. Without rupture under compressive stress. ঠিক আছে? Material undergoes a great change in size without rupture under compressive stress. এটা একটা হয়। আর একটা পয়েন্ট যেটা অ্যাড করতে আমরা পারি, কেন দেখো বিভিন্ন থিওরি থেকে পয়েন্ট ওয়াইজ অনেক সময় কোশ্চেন দেয়। একটা তো সিম্পল ডেফিনিশন শিখলে, which can be turned into sheets বা which can be sprayed। আরেকটা হতে পারে ইউনিফর্মলি এক্সটেন্ডেড ইন এ সিঙ্গেল ডিরেকশন। ইউনিফর্মলি মানে আমি এক্সটেনশন করছি, দেখো এক্সটেন্ড করছি, ইউনিফর্মলি এক্সটেন্ডেড ইন আ ডিরেকশন। Uniformly extended in a direction. Uniformly extended in a direction. ঠিক আছে? এটা হবে ম্যালিবিলিটি। আরেকটা কি হতে পারে ম্যালিবিলিটি পর? আরেকটা প্রপার্টি যেটা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে ভালো মতো কোশ্চেন দেয়, সেটা হলো টাফনেস। প্রথমটা হলো তাহলে ডাক্টিলিটি, ব্রিটেলনেস। 2 নম্বর হলো হার্ডনেস। হার্ডনেসের পর আমাদের আছে ম্যালিবিলিটি, তারপর টাফনেস লাস্ট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, টাফনেস থেকে ভালো কোশ্চেন দেয়। টাফনেসের একটা ইম্পর্টেন্ট হচ্ছে উইচ টাফনেস। প্রথমে হচ্ছে টাফনেস কখন আমরা বুঝতে পারি, সাবজেক্টেড টু ইম্প্যাক্ট লোড। বডি সাবজেক্টেড টু ইম্প্যাক্ট লোড মানে সাডেন লোড।
সাডেনলি আচমকা তুমি যদি লোড দাও কোনো বডির উপর, সাডেনলি, ওটা একটা হাতুড়ি দিয়ে মারছো, দাম 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 করে সাডেনলি হাতুড়ি মারছো, ঠিক আছে, গ্র্যাজুয়ালি দিচ্ছ না। বডি সাবজেক্টেড টু সাডেন অর ইম্প্যাক্ট লোড। সাডেন অর ইম্প্যাক্ট লোড তাকে বলা হয়, তখন আমরা বার করি টাফনেস। টাফনেসের প্রপার্টি কি? টাফনেস হচ্ছে রেজিস্ট ফ্র্যাকচার। টাফনেস হচ্ছে প্রপার্টি অফ মেটেরিয়াল which enables প্রপার্টি অফ মেটেরিয়াল। এটা একটু থিওরিটিক্যাল শুনলেও এগুলো কিন্তু এর সঙ্গে কিন্তু ম্যাথামেটিক্যাল পার্ট আছে। টাফনেস, প্রপার্টি অফ মেটেরিয়াল enables to resist fracture. Property of a material which enables to resist fracture, which enables to resist fracture বা failure. Property of material which enables resist fracture due to high impact load. Due to high impact load, like hammer load. Due to high impact load. ঠিক আছে, তার মানে যার টাফনেস বেশি সে বেশি এনার্জি অ্যাবজর্ব করে। টাফনেস যার বেশি, যে মেটেরিয়ালটা টাফনেস বেশি তার মানে এনার্জি অ্যাবজর্ব কিন্তু বেশি। যত এনার্জি অ্যাবজর্ব করবে ফ্র্যাকচার কম হবে। তো একটা বডির ওপরে সাডেনলি ইম্প্যাক্ট লোড পড়ছে, ঠিক আছে, তার মানে এটা তো হতে পারে ও ক্র্যাক তৈরি হলো। ফ্র্যাকচার মানে ক্র্যাক তৈরি হলো, তাই তো? ক্র্যাক হচ্ছে, তার মানে যত বেশি অ্যাবজর্ব করছে এনার্জি, ক্র্যাক তত কম তৈরি হয়। ঠিক আছে, মোর টাফনেস মোর ইজ দ্য এনার্জি অ্যাবজর্ব। এটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। এবার টাফনেস বার করার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট আছে, যাকে বলা মডুলাস অফ টাফনেস। অন্যগুলোর তো বার করার জায়গা নেই, অন্য প্রপার্টি গুলো কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল কোনো ফর্মুলা তেমন নেই। যেমন ডাক্টিলিটি ব্রিটেলনেস এর নেই, সিমিলি হার্ডনেস এর নেই। যেমন হার্ডনেস আমাদের নাম্বার আছে একটা, সেটা লিখে দিই, BHN ব্রিনেল হার্ডনেস নাম্বার। ব্রিনেল হার্ডনেস নাম্বার এই জাস্ট নাম্বার, ঠিক আছে, ব্রিনেল হার্ডনেস নাম্বার। আর রকওয়েল হার্ডনেস নাম্বার, RHN, রকওয়েল হার্ডনেস নাম্বার। অন্য কোনো এরিয়া থেকে টেস্ট থেকে কোশ্চেন করে না, কিন্তু এই স্ট্রেংথ অফ মেটেরিয়ালের এই প্রপার্টি অফ মেটেরিয়াল থেকে কিন্তু টেস্ট থেকে কোশ্চেন করে, মানে এক্সপেরিমেন্টাল টেস্ট। মডুলাস অফ টাফনেস, মডুলাস অফ টাফনেস, মডুলাস অফ টাফনেস হচ্ছে এই স্ট্রেস স্ট্রেন কার্ভটা করেছিলাম, মনে আছে? এই স্ট্রেস স্ট্রেন কার্ভটা, এটাকে আমরা বলি মডুলাস অফ টাফনেস। মানে এটাকে আমরা বলি মডুলাস অফ টাফনেস। মনে রাখবে, এটাই বলি আমরা মডুলাস অফ টাফনেস। স্ট্রেন এনার্জি তো বলি, তাকেই আমরা বলি মডুলাস অফ টাফনেস। Energy absorbed or work done by the body per unit volume. Energy absorbed or work done, এখান থেকে পিএসসি তে আগে আমাদের বেশ কয়েকটা কোশ্চেন এসছে, ঠিক আছে। এনার্জি অ্যাবজর্ব or work done per unit volume, এনার্জি অ্যাবজর্ব বা work done per unit volume তাকে বলা হয় মডুলাস অফ টাফনেস। এর ফর্মুলা কি হয় মডুলাস অফ টাফনেস? এই ফর্মুলা কিছুই না, আলটিমেট স্ট্রেস
plus yield stress by 2, sigma u plus sigma y by 2 into epsilon f। এখানে সিগমা ইউ সিগমা ওয়াই সব আমরা শিখে আমি বলেছি, তাহলে একটাই বাকি আছে এপসাইলন এফ, স্ট্রেন অ্যাট ফ্র্যাকচার পয়েন্ট, স্ট্রেন অ্যাট ফ্র্যাকচার পয়েন্ট। তাহলে মডুলাস অফ টাফনেস আমি কিন্তু বার করতে পারবো, ঠিক আছে। মডুলাস অফ টাফনেস ডিপেন্ডস অন yield stress and ultimate stress। এপসাইলন ইউ এখানে লেখা আছে অলরেডি, এই যে সিগমা ইউ সিগমা ওয়াই, এই যে আলটিমেট স্ট্রেস আর yield স্ট্রেস, ঠিক আছে। তাহলে এপসাইলন স্ট্রেন অ্যাট ফ্র্যাকচার পয়েন্ট, স্ট্রেন অ্যাট ফ্র্যাকচার পয়েন্ট, ওকে। এটা হচ্ছে মডুলাস অফ টাফনেস। আরেকটা বলা হয় সেটাকে বলবো, সেটা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স, ওটা আসছি। তার আগে মডুলাস অফ টাফনেসটা দেখে নাও। এটা হচ্ছে এনার্জি অ্যাবজর্ব বা ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, অর ইট ক্যান বি টার্মড অ্যাজ, আরেকটা বলা যেতে পারে স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম, স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম, স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম, তাকে বলা হচ্ছে মডুলাস অফ টাফনেস, ওকে। যার ডাক্টিলিটি বেশি, মডুলাস অফ টাফনেস, মেটেরিয়াল উইথ মোর ডাক্টিলিটি means more toughness, মেটেরিয়াল উইথ মোর ডাক্টিলিটি মানে যার ডাক্টাইল বেশি সে কিন্তু বেশি টাফ, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, বোঝা গেছে। মেটেরিয়াল উইথ মোর ডাক্টিলিটি, মোর টাফনেস, বোঝা গেল, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এনার্জি অ্যাবজর্ব বা ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম বা স্ট্রেন এনার্জি, আমরা একটু আগে শিখলাম স্ট্রেন এনার্জি, এই যে ইউ হচ্ছে নাথিং বাট হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, এই স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউমটাই হচ্ছে মডুলাস অফ টাফনেস, ঠিক আছে। স্ট্রেন এনার্জি ইজ নট সিমিলার টু মডুলাস অফ টাফনেস, স্ট্রেন এনার্জি পার, সরি, স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম হচ্ছে টাফনেস, ওকে। এবার বলতে পারো স্যার টাফনেসে কি কি টেস্ট হয়। টাফনেসের টেস্ট ইম্পর্টেন্ট, এগুলো সাধারণত এই টেস্টগুলো ইম্পর্টেন্ট কারণ এগুলো কলেজ ল্যাবে হয়, এই জন্য এখান থেকে কোশ্চেন দেয়। কি কি টেস্ট আছে, 4P অ্যানাইজার, 4P টেস্ট, আইজার টেস্ট, ঠিক আছে। 4P অ্যানাইজার ফর টাফনেস, ওকে। এবার চলে আসছি আমরা আস্তে আস্তে হুকস ল, ইলাস্টিসিটি অ্যান্ড ইলাস্টিক লিমিট। তাহলে কি বলেছিলাম, ইলাস্টিক লিমিট কোনটা অবধি যায়, আমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকি, ইফ আই ড্র দ্য, সরি, আমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকি তাহলে আমাদের ইলাস্টিক লিমিট কোনটা, প্রপোর্শনাল লিমিট কোনটা, আর প্লাস্টিক লিমিট কোনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জানার জন্য, ওকে। So if I draw stress and strain diagram, or I am drawing the graph of variation of mild stress and strain, তাহলে this portion
this portion where stress is directly proportional to strain. দেখো স্ট্রেস বাড়ছে, স্ট্রেন বাড়ছে, তাহলে this portion, let me draw it with red color. So this portion which is and where stress is directly proportional to strain, এই পোর্শনটা লিনিয়ার না কার্ভ? এটা বলো তো, এটা লিনিয়ার পোর্শন অর্থাৎ লাইন, কারেক্ট, লিনিয়ার মানে লাইন, ঠিক আছে, কোনো কার্ভ নেই, তাহলে স্ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন, এইটাকে বলি আমরা ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট, এইটা এখান থেকে আমাদের কনসেপ্ট আসে হুকস ল, এটা পরে আসছে, হুকস ল। এবার ইলাস্টিক লিমিট আর প্রপোর্শনাল লিমিট ফর মাইল্ড স্টিল খুব কাছাকাছি। এই ইলাস্টিক লিমিট আর এর পরেই একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট বলে। ইলাস্টিক লিমিট অ্যান্ড প্রপোর্শনাল লিমিট পুরো খুবই কাছাকাছি। অনেক বইতে এইগুলো ঠিক বলে দেওয়া থাকে না, কিন্তু এমসিকিউতে খুব দেয়। ইলাস্টিক লিমিট অ্যান্ড প্রপোর্শনাল লিমিট ইজ ভেরি ক্লোজ। ইলাস্টিক লিমিট is almost equals to proportional limit. Elastic limit is almost equals to proportional limit. এই জন্য বলি, এই জন্য বলা হয় যে stress directly proportional to stress is valid for till proportional limit. Is valid till proportional limit, অর্থাৎ এই যেখানে তোমার লিনিয়ার ভ্যারাইটি শেষ হচ্ছে, এটা তো ইলাস্টিক, তারপরেই একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। তার মানে ইলাস্টিসিটি তাকে বলা হচ্ছে ইলাস্টিক। তার মানে হচ্ছে যত আমি, ধরো একটা রাবার ব্যান্ড, গার্ডার ধরো, তুমি যত টেনশন দিচ্ছ, ও যত টানছো ও টানছে, ও কিন্তু বড় হচ্ছে। এই তুমি টানাটা ছেড়ে দাও, ও কিন্তু আবার নিজের জায়গায় চলে এলো। এটাকে বলা হয় ইলাস্টিসিটি। তার মানে the property by which the material can undergo extension as well as compression. When an external force acts on a body and the body tends to undergo some deformation, মানে shape and size change হচ্ছে। When an external force acts on a body and the body tends to undergo some deformation, if the external force is removed and the body comes back to its original shape and size, তখন বলবো ইলাস্টিক বডি, তখন বলবো ইলাস্টিক বডি। তুমি ধরো বেলুনকে ফোলাচ্ছ ফোলাচ্ছ ফোলাচ্ছ, বেলুনটা ফুলছে, যেই হাওয়া বার করে নাও বেলুনটা আবার চুপসে যাচ্ছে। তাহলে when external force is acting on the body is undergoing deformation, অর্থাৎ বডির শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ হচ্ছে। আবার তুমি যে ফোর্সটা সরিয়ে দিচ্ছ, ও আবার নিজের জায়গায় চলে আসছে। যদি ফোর্সটা যদি তুমি ছেড়ে দাও, ওই যদি নিজের জায়গায় না আসে, if the body does not come back to its original shape and size, even if the force is removed, তখন তাকে বলবো প্লাস্টিসিটি, তখন তাকে বলবো প্লাস্টিসিটি। এই যে জাস্ট প্লাস্টিসিটি, অর্থাৎ আমি যদি স্ট্রেস চেন কার্ভ আঁকি, স্ট্রেস চেন কার্ভ আঁকি, এই যে ফ্ল্যাট পোর্শনটা আছে, এই পোর্শনটাকে বলা হয় প্লাস্টিক রিজিয়ন। কেন প্লাস্টিক রিজিয়ন বলে? কেন? এখানে দেখো, the property of a material due to which it undergoes inelastic strain beyond elastic limit, তাকে বলা হয় প্লাস্টিসিটি। মানে এই ফ্ল্যাট রিজিয়নটাকে বলা হয় প্লাস্টিক রিজিয়ন। এটা ইলাস্টিক, এটা প্লাস্টিক রিজিয়ন। মানে ইলাস্টিক লিমিটের ধৈর্য পেরিয়ে গেলে তাকে বলা হয় প্লাস্টিক। তার মানে the body does not come back to its original shape.
body does not come back to the original shape. Does not return back to its original configuration, অর্থাৎ shape, size সব, shape, size, dimension, original configuration. But doesn't depend on the original shape, configuration or shape, size. তাকে বলবো প্লাস্টিক লিমিট, ঠিক আছে? The elastic body, the elastic limit, the maximum value of stress at which the body's deformation disappears on removal of force. তাহলে ইলাস্টিক লিমিট, স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, আর যেহেতু ইলাস্টিক লিমিট আর প্রপোর্শনাল লিমিট কাছাকাছি, এই জন্যে দিস ইজ ভ্যালিড টিল প্রপোর্শনাল লিমিট। ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো এমসিকিউতে কিন্তু বহুবার পিএসসিতে এসছে। টাফনেস তো অলরেডি বলে দিয়েছি, রেজিস্ট্যান্স টু সাডেন লোডিং or to absorb mechanical energy up to fracture. টাফনেস তো অলরেডি আমরা টাফনেস প্রপার্টি ডিসকাস করে দিয়েছি। রেজিস্ট্যান্স টু সাডেন লোডিং অর ইম্প্যাক্ট লোডিং, ঠিক আছে? ইম্প্যাক্ট। এই প্লাস্টিসিটি যেমন ইলাস্টিসিটি হচ্ছে গ্র্যাজুয়াল লোডিং, এইগুলি গ্র্যাজুয়াল লোডিং, দু ধরনের লোডিং হয়। আস্তে আস্তে লোড দিচ্ছি, আস্তে আস্তে টানছি, আস্তে আস্তে ছোট করছি, তাকে বলে গ্র্যাজুয়াল লোডিং। তার জন্য স্ট্রেসের ভ্যালু চেঞ্জ হয়, সেটা পরে বলবো। গ্র্যাজুয়াল লোডিং আর ইম্প্যাক্ট হচ্ছে সাডেন লোডিং, টাফনেস। গ্র্যাজুয়াল লোডিং অ্যান্ড সাডেন লোডিং। চলে আসলাম নেক্সট প্রপার্টি, ক্রিপ। অনেক সময় কোশ্চেন দেয় ক্রিপ, হোয়াট ইজ ক্রিপ? ক্রিপ হচ্ছে খুব দেখা যায় ব্রিজে বা রেলওয়েতে, যেখানে তার মানে ইট ইজ আ প্রপার্টি, ইট ইজ আ ডিফর্মেশন অফ আ বডি আন্ডার সাস্টেন্ড লোডিং, অর্থাৎ অনেক দিন ধরে বডিটার উপর ক্রমাগত লোড পড়ছে। যেমন ব্রিজের উপরে গাড়ি চলছে, রাস্তার উপর গাড়ি চলছে, বিমটা ধরো বাড়ির স্ট্রাকচারে বিম কলম আছে, তার উপর অনেকদিন ধরে লোড পড়ছে, স্ল্যাবে ক্রমাগত লোড পড়ছে, প্রচুর লোকজন হেঁটে বেড়াচ্ছে আজীবন। তাহলে এই যে সারা জীবন যে লোডটা পড়ছে, তার তো নিশ্চয়ই একটা কোনো একটু হলেও চেঞ্জ হবে। দেখো, তার মানে যত টাইম এগোচ্ছে আমার কিন্তু একটা ডিফর্মেশন হচ্ছে, বডির ডেপথটা দেখো, সাইজটা চেঞ্জ হচ্ছে। তাহলে প্রপার্টি অফ আ মেটেরিয়াল due to which it undergoes additional deformation, that is elastic strain, with passage of time under sustained loading is called creep. তার মানে over a period of time, মানে not 1 day 2 day, years after year, 10 years 20 years 30 years, ক্রিপটা বেশি দেখা যায়, more observed in concrete, not in steel. Creep is more prevalent or it is more observed in concrete. More observed in concrete structure. Okay, যত তাহলে it is the property of a material due to which it undergoes additional deformation. তার মানে শেপ এন্ড সাইজ কিছুটা হলে চেঞ্জ হচ্ছে। ধরো আজকে ধরো ভলিউম আছে ধরো 20 মিটার কিউব ফর এক্সাম্পল, আফটার 20 ইয়ার্স ধরো কমে দাঁড়ালো হয়তো 19.06 মিটার কিউব, খুবই কম হয়, বেশি হয় না। তাহলে এই যে চেঞ্জটা হয় তাকে বলে ক্রিপ। Creep occurs due to dead load, and it's important when temperature is high